অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসা করবো অনির্বাণ চৌধুরী কোনটা বেশি রিয়েলিটি? চন্দন ঘোষ চৌধুরী অনেকগুলো কথা বললেন, অনেকগুলো নাম বললেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে, একবারও জিন্নার প্ল্যান বললেন না। যে মথ ইটেন, পোকায় কাটা পাকিস্তান জিন্না নিতে চাননি, যে দাগ নিয়ে জ্বালা নিয়ে তাকে মরতে হয়েছে, কিন্তু সেই জ্বালা পূরণ করবার, সেই স্বপ্ন পূরণ করবার শপথ নিয়ে এখনো কিছু জেহাদি এগিয়ে চলেছে আমার পাশের দেশে, আমার পশ্চিম প্রান্তের দেশে, সেগুলোর কথা বললেন না। উনি এখানে দাঙ্গা হলে পলিটিক্যাল অ্যাবেটমেন্ট দেখেন, উনি জিন্নার ছেলে মেয়েদের অ্যাবেটমেন্ট দেখেন না, যারা জিন্নার পথে এখন রাজনীতি করে। অনির্বাণ চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী যে সিরিয়াস থ্রেটটা বুঝেছেন, আমি বলবো যাই হোক দায় পড়ে হলে 5 বারের পর হেরে হলেও বুঝেছেন। আপনার কি মনে হয় থ্রেটটা আগে ছিল না? অধীর রঞ্জন চৌধুরী হঠাৎ আবিষ্কার করলেন, মানে এটাকে আমি ওনার ইনভেনশন বলবো না ডিসকভারি বলবো? আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি জানেন দুটোর তফাৎ কি? দেখুন, অধীরবাবু যেটা বলেছেন সেটা হেরে যাওয়ার পরে বলেছেন এমন নয়, এটা তথ্যগত ভুল। অধীরবাবু নিজেই তার স্টেটমেন্টে বলেছেন তিনি এই যে বাংলাদেশের বর্ডারের যে মুর্শিদাবাদ সংক্রান্ত বর্ডারের যে সমস্যা, এই সমস্যার কথা তিনি পার্লামেন্টে বলেছেন অনেকবার। এই কথা অধীরবাবু নিজের স্টেটমেন্টে কবে বলেছেন পার্লামেন্টে যে সিরিয়াস থ্রেট হয়ে যাচ্ছে, 70% বাংলাদেশের পেটে চলে যেতে পারে? আমি জানতে চাই অনির্বাণ। আমি শেষ করি। অধীরবাবুর স্টেটমেন্ট কে নিয়েই তো আপনি আলোচনা করছেন। অধীরবাবু নিজেই স্টেটমেন্ট দিয়েছেন, তিনি পার্লামেন্টে এই সমস্যা রেজ করেছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার যেটা তথ্যগত আর একটা ভ্রান্তি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে হেরে যাওয়ার পরে আপনি প্রথমে ইন্ট্রোডাকশনে এমন ভাবে এটাকে রিপ্রেজেন্ট করলেন, মনে হলো মুসলিম ভোটটা সম্পূর্ণভাবে চলে গেছে ইউসুফ পাঠানের দিকে, যার ফলস্বরূপ অধীর চৌধুরী হেরেছে। তা কিন্তু নয়। গতবার আমি একদম আপনাকে, যেহেতু অধীরবাবুর হয়ে এবার আমি খুব ঘনিষ্ঠভাবেই ভোটটা করেছিলাম, এবং সুতরাং সেই সূত্রে আমি জানি যে এখানে মুসলিম ভোটের শতকরা হার দেখেন, ম্যাক্সিমাম ভোটটা শতকরা হিন্দু ভোটের থেকে মুসলিম ভোট অধীরবাবু শতকরা হার অনেক বেশি পেয়েছেন। বিজেপি গোটা দেশে 543টা লোকসভা আসনে কংগ্রেস মুসলিম ভোটে 93% পেয়েছে, আর যে জেলায় মুসলিম জনসংখ্যা 70%-এর অধিক, সেখানে অধীর রঞ্জন চৌধুরী হেরে গিয়েছেন। না, আমি ধাঁধাটার সমাধান করে দিন, যেখানে এই ধাঁধাটার সমাধান করে দিন। ক্ল্যারিফাই করছি, আপনি শেষ করতে দিন। এখানে গতবার বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 1 লক্ষ সামথিং, সেখানে এইবার যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি 3 লাখ সামথিং ভোট পেয়েছেন। এই স্বাভাবিক নয় অনির্বাণ চৌধুরী, স্বাভাবিক নয়। তার কারণ এই বিজেপি প্রার্থী ভোটে হেরে যাওয়ার অপেক্ষা করেননি, তার আগের থেকে বিধানসভায় চেঁচাতে শুরু করেছেন 5টা জেলাকে বাঁচান, পাকিস্তানের গর্ভে বা বাংলাদেশের গর্ভে চলে যাবে, বৃহত্তর বাংলাদেশের ষড়যন্ত্র আছে। উনি তো ভোট অবধি অপেক্ষা করেননি, উনি পেয়েছেন। আমি আপনার তথ্যগত ভ্রান্তিটা ক্লিয়ার করে দিতে চাইছি যে হিন্দু ভোটের বড় অংশটা অধীর চৌধুরীর থেকে বিজেপি থেকে গেছিল, মুসলিম ভোট নয়। তার কারণ কি এই বিপদ? তার কারণ কি অধীর চৌধুরীর এই বিপদটা বুঝতে সময় লেগে যাওয়া নয়? হঠাৎ হিন্দুরা মুখ ফেরালেন কেন? আপনি যে বললেন না মুসলিম ভোটের জন্য, তা কিন্তু নয়। আর হুমায়ুন কবির আর ভরত মহারাজ যে দুটোই সত্য আমার মনে হয় অনির্বাণ, দুটোই সত্য। শুরু করি চন্দন ঘোষ চৌধুরী আপনার কাছ থেকে। আমার ওই একটাই প্রশ্ন, যে প্রশ্নটা রেখেছি অগ্নিবাণে, জয় বাংলা বলতে বলতে ক্ষয় বাংলা হয়ে যাচ্ছে। মাথা টাথার দিক থেকে নয়, শঙ্কর ঘোষদের বলে লাভ নেই চন্দনবাবুরা, পাহাড় টাহাড় নয়, বাংলাকে পেট থেকে কাটার ষড়যন্ত্র চলছে, সেটা অধীরবাবু বলে ফেলেছেন। বাংলার পেট কেটে বাংলাকে মারার ষড়যন্ত্র চলছে। এখন হাইকমান্ড কি তাকাবে অধীর চৌধুরীর দিকে? একেবারে শুরুতে যেটা বলি, আশা করি উত্তর শুরু করা যেতে পারে। একেবারে শুরুতে যেটা বলি, তোমার এই ন্যারেটিভটাই ভেরি 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 বায়াসড। তার প্রধান কারণটা হচ্ছে যে আমি তোমাকে এটা বলতে পারি, হয়তো পুরো ক্লিপটা তুমি দেখাতে পারবে না, অধীর রঞ্জন চৌধুরী ক্লিপটাকে ক্ল্যারিফাই করে দিয়েছেন ঘটনাটা কী ঘটেছিল, এবং সেটা ঘটেছিল 12 তারিখে। তোমরা অনেক পরে দেখাচ্ছ কেন তাও জানি না, এতদিন লেট করলে কেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যে ন্যারেটিভটা এখানে সেট করা হয়েছে, আমরা তো এটা জানি পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সাথে আমি বলতে চাইছি যে ন্যারেটিভটা সেট, যে কারণে আমরা ডিসকাশনটা করছি, আলোচনাটা করছি। আপনি আমাকে একটা কথা, একটা ন্যারেটিভ, বেশ দেখো তুমি ন্যারেটিভটা, এটা না এটা ন্যারেটিভ, তার মানে এটা সত্যি নয় না, তার মানে আমি তো চন্দন ঘোষ চৌধুরী না মিসলেনিয়াস কাইন্ড অফ কোশ্চেনস অ্যাটেন্ড করতে আসি। একদম না, আমি শুরুতেই বলছি এটা যদি একটা ন্যারেটিভ হয়,
তাহলে তো এই প্রশ্নের উত্তর আমি তো দেওয়ার কোনো দায় narrative-টাই নেই। বলিনি। অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি কবে শোকজ করছে? আমি তোমাকে একবারও বলিনি কি ন্যারেটিভটা হচ্ছে যে প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন সেটা এলাবোরেট, সেটাকে সংক্ষিপ্ত আকারে একটা নির্দিষ্ট ঘরানাকে সমৃদ্ধ করা হচ্ছে, যেটা তুমি করছো বা তোমরা করছো, আমি জানি না কি কারণে করছো। আমি তোমাকে বলছি যে এই জয় বাংলার প্রসঙ্গটা তো সম্পূর্ণ আলাদা। আমি তো এই প্রসঙ্গে কথা বলতে আসিনি, আশা করি আমাকে আমাকে দেখো, এই প্রসঙ্গটা থাকলে বহু ক্ষেত্রে অকালি দলের বহু স্লোগান বিজেপিকে ওনারশিপ নিতে হয় এবং কৃষক আন্দোলনকে সহ। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি বিভ্রান্ত করতে কাউকেই চাইছি না। আমি শুধু যেটা বলতে চাইছি, জনসংখ্যার ভিত্তিতে ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর পপুলেশনের বিভিন্ন সেগমেন্ট আছে এবং বিভিন্ন রিলিজিয়াস সেগমেন্ট আছে। সেই সেগমেন্টের পপুলেশনটা তো এটা অস্বীকার করে লাভ নেই। যেমন ইউপিতে আছে ভারতবর্ষের সর্বাধিক মুসলিম, অস্বীকার করে লাভ নেই। আবার অ্যাট দি সেম টাইম বেঙ্গলে যে পরিমাণ মুসলিমের সংখ্যা বাই পপুলেশন, সেটা দি হাইয়েস্ট, 27.3%, যেটা অন্তত 2011 সালে বলা হয়েছে, হয়তো আর একটু বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে এই বিন্যাসের ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং মালদা, এই দুটো ডিস্ট্রিক্টের কথা তো বলেছেন অধীরবাবু, এই দুটো ডিস্ট্রিক্টে সংখ্যাধিক্য যদি মুসলিম সম্প্রদায়ের কথা বলা হয়, ধর্মের কারণে যদি বলা হয়, তাহলে তাদের সংখ্যাধিক্য আছে। প্রশ্ন হচ্ছে বিভ্রান্তিজনক অবস্থা। আমরা একটা জিনিস এক্সপেরিয়েন্স করব, আমি বলছি আমি এখানে আমি খুব বেশি কথা বলবো না, তারপরে আমি অবশ্যই ক্লারিফিকেশন অন্যদের কাছ থেকে শুনবো, কিন্তু একটা জিনিস বলি, আমার ডিরেক্ট এক্সপেরিয়েন্স আছে। এই 1992 সালে বাবরি মসজিদের পর কলকাতা জুড়ে যে অশান্তিটা হয়েছিল, কোন কোন পকেট এরিয়াতে হয়েছিল, অধীরবাবু কিন্তু এক্স্যাক্টলি এই প্রসঙ্গটাকে তুলেছেন। এবং আমরা এটা খুব ভালো করে জানি যে আমাদের জনবিন্যাস এবং ধর্মীয় বিশ্বাসের কারণে বিভিন্ন সময় দাঙ্গা অস্বীকার করে তো লাভ নেই, কিন্তু ইতিহাসকে কেউ অস্বীকার করছে না। আর ঠিক এই কারণে ইতিহাসকে অস্বীকার করছেন না বলে অধীরবাবু এই প্রসঙ্গটা তুলেছেন যে এখানে একটা ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। আমি তোমাকে একটি কথা বলে আমি আবার বলি, তোমাকে একটি কথা বলছেন, আমি অধীরবাবু গত নির্বাচনে হেরে গেছেন সম্ভবত পশ্চিমবাংলার জনগণ ব্যতীত এই কারণে, কিন্তু কারণটা কি তুমি খুব ভালো করে জানো, ঠিক তার আগে হুমায়ুন কবির ব্যতীত না। আমি বলি তোমাকে, আমরা তো তারও বিরোধিতা করেছি, আমরা সেই ন্যারেটিভেরও বিরোধিতা করেছি, এবং তার ঠিক আগে বেলডাঙ্গাতে একটি ঘটনা ঘটেছিল, তাতেও একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী কতগুলো ধর্মীয় সংস্থার নাম বলেছিলেন, আমি নতুনভাবে আর এই স্মরণ করতে চাই না, কিন্তু মানুষ জানেন সেই সংস্থাগুলোকে সামনে রেখে একটা ন্যারেটিভ হয়েছিল, যে ন্যারেটিভের বলি হয়েছিলেন অধীরবাবু। সেটাকে স্বীকার করার পরে অধীরবাবু যে কথাটা বলছেন, ওই ন্যারেটিভের বলি না 70% বলি, তোমরা সেই আলোচনা, ওই ন্যারেটিভের বলি না 70% আমি সেই কারণে বলছি সেটা সত্য কিনা সেই আলোচনা। আমি বলছি চন্দন বাবু অধীর রঞ্জন চৌধুরী বাংলা ভাঙার, দেশ ভাঙার সিরিয়াস থ্রেট দেখছেন, আপনারা দল হিসেবে দেখছেন নাকি অধীর রঞ্জন চৌধুরীকে ইন্ডিভিজুয়াল হিসেবে ধরবেন? সিরিয়াস থ্রেটের প্রশ্নটা কোথায়? উনি তো বলছেন, আমি তো বলিনি। হিংসা এবং দাঙ্গার ক্ষেত্রে এই কথাটা বলছেন, এটা অ্যাবেটমেন্ট হয়েছে, অ্যাবেটমেন্ট হয়নি। আচ্ছা, এখানে আমি বলি, এখানে আমরা সকলেই দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করি, এখানে সকলেই। তার মধ্যে আমি বিশেষভাবে এখানে বলি কেয়া এবং শঙ্কর, আমি দুজনকেই সামনে রেখে বলি, আজকে এটা তো অস্বীকার করে লাভ নেই যে দাঙ্গার কারণগুলো খুঁজতে গেলে বিভিন্ন সময় পলিটিক্যাল অ্যাবেটমেন্ট হয় না, রাজনৈতিক অ্যাবেটমেন্ট হয় না, তার সাথে শুধু তার সাথে মিডিয়াও যুক্ত থাকে। আমি জানি না চন্দন ঘোষ চৌধুরী, ন্যারেটিভ তৈরি হচ্ছে, চন্দন ঘোষ চৌধুরীর মুখ থেকে এতগুলো কথা এলো, পরিষ্কার করে এমনকি মিডিয়ার নাম এলো, কিন্তু চন্দন ঘোষ চৌধুরী আপনার মুখ থেকে এত নাম এলো, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।